আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ইসাক স্যার পদার্থবিজ্ঞানের নবম চ্যাপ্টার সেকেন্ড পেপার সলভ করে ফেলবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা পরমাণু মডেল এইসব নিয়ে যেসব আছে এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল। সো এটা দেখা যাচ্ছে তোমরা অনেকটাই পারো, আবার এখানে প্রচুর সূত্র আছে। তো আমি সেই সূত্রগুলো গুছায় আনছি, ওগুলো আমি মানে খাওয়াই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক, আগাইতে থাকি। অনুশীলনের হিসেবে যেভাবে আগানো দরকার সেভাবে আগাতে থাকবো, ঠিক আছে? দেখা যাক কি হইতেছে। হুম। বোরের স্বীকার্য অনুসারে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ, এটা হচ্ছে ক্লাস 8 এর পড়া, তাই না? যে এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই, এটা হচ্ছে আমাদের কি এল না, কৌণিক বেগ এনএইচ বাই টু পাই, ঠিক আছে? ও আচ্ছা, আলফা কণা বিক্ষেপণ, দেখা যায় ঠিক মতো। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কে করেন? রাদারফোর্ড। এর কি কোনো সন্দেহ আছে? হাইড্রোজেন পরমাণু এবং সেটাতে কি আবিষ্কার করে সে? সেটা আবিষ্কার করা হচ্ছে নিউক্লিয়াস। হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন এইগুলা যে মুখস্থ রাখতে হবে, এটা আমি একটা স্লাইড রেডি করে নিয়ে আসছি, এটা আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে এগুলো একটু মুছতে হবে। যেমন হচ্ছে এই যে এটা, একটু দেখো একটু ভালো করে। সেটা হচ্ছে আর এন। আর এন মানে হচ্ছে এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে? তো এই ব্যাসার্ধটার সূত্র এইচ স্কোয়ার এপসিলন নট এন স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার। বেগের সূত্র এরকম এটা সূত্র আছে, ঠিক আছে? তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে মোটামুটি দিনে 5-6 বার করে আওড়াইতে পারো, ঠিক আছে? দিনে 5-6 বারের কম আওড়ানো যাবে না, 5-6 বারের বেশি আওড়াইতে হবে। এটা হচ্ছে আর এন। তাহলে এটা এখান থেকে আমরা সমানুপাতিক হিসেবে আসতে পারি না? যে এই যে দেখো, সবগুলো কিছু যদি ধ্রুবক ধরি তাহলে এন স্কোয়ার বাই জেড হচ্ছে সবগুলো এমনিতে ধ্রুবকই, তাহলে এন স্কোয়ার বাই জেড, তাই না? সমানুপাতিক। এটা এখান থেকে জেড বাই এন আসে, আর এখান থেকে আসতেছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সমানুপাতিক। তারপর এখানে হচ্ছে যদি আমরা জেড কে 1 ধরে নিই, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে জেড কে যদি 1 ধরে নিই তাহলে এটা হবে আমার এন স্কোয়ার আর ওয়ান ভি ওয়ান বাই এন, এটা হবে এরকম, তাই তো? এখন এই এই ই ওয়ান ভি ওয়ান আর ওয়ান ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগটা মুখস্থ রাখতে হবে, এন্ড এটা -13.6 ইলেকট্রন ভোল্ট। এগুলো একটু দেখো, ভালো করে দেখো, ঠিক আছে? আর ওইদিকে ওইটা লিখে রাখার কারণ আছে, ওটা আমি পরে বলবো, ঠিক আছে? আপাতত গেল এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো এটা এটা গেল। হোয়াট ইজ দিস? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে এরকম এরকম হলে দ্বিতীয় বোর কক্ষপথে শক্তি কত? হাইড্রোজেনের ক্ষেত্রে আমি একটু আগে দেখালাম না? তাহলে ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা হচ্ছে আমার ই এন। তাহলে -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার কত? দ্বিতীয় কক্ষপথ বলছে, সো 4। যেটা আসবে সেটাই আসবে। 3-4-12, তাহলে মোটামুটি 3-4-12 যে 3.4, এটা হবে উত্তর, ঠিক আছে? উত্তরগুলো মিলাইতে মিলাইতে আগাইতে হবে। ঠিক আছে। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয়, দেখো বিটা কণাটা কি আসলে? বিটা কণাটা হচ্ছে নাথিং বাট ইলেকট্রন, ঠিক আছে? তো ইলেকট্রন এটাই হচ্ছে বিটা, যার কিনা যেটাকে এইভাবে লেখা হয়, মানে -1 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। সো এটা যদি নির্গত হয়ে যায়, মানে -1 কমে গেল, তাহলে একটা পারমাণবিক সংখ্যা যদি -1 কমে যায় মানে কি? +1 বেড়ে যাওয়া না? তাহলে +1 বেড়ে যাওয়া, ঠিক আছে? আমরা বহুপদী, কঠিন কঠিন ম্যাথ, তারপরে হচ্ছে অভিন্ন তথ্য সূচক, এইসব জিনিসপাতি আমরা বাদ দিয়ে দেবো। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেয় গড়ের মধ্যে সম্পর্ক, আমরা একটা সূত্র জানতে হবে। ল্যামডা হচ্ছে
লন 2 বাই টি হাফ, তাই না? জানি না। আবার হচ্ছে টাউ মানে গড় আয়ু হচ্ছে 1 বাই ল্যামডা। এখন এই ল্যামডাটাকে আমি যদি এখানে ইনপুট দিই 1 বাই ল্যামডা হিসেবে ইনপুট দেবো, তাহলে ব্যাপারটা এরকম আসতেছে আর কি। টি হাফ বাই লন 2, তাই তো? তাহলে টাউ আর টি হাফ গড় আয়ু আর অর্ধায়ু এই দুটো কি সমানুপাতিক হচ্ছে না? এদের হচ্ছে সমানুপাতিক হচ্ছে। সূত্রগুলো জানলে এগুলো আসলে তোমাদের কোনো ব্যাপার না। এবিসি তিনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে এরকম এরকম। দেখো ক্ষয় ধ্রুবক দিয়ে দিচ্ছে, সম্পর্ক দিচ্ছে, ঠিক আছে? অর্ধায়ু বলছে না, অর্ধায়ু, তাহলে অর্ধায়ুটা কি? টি হাফ হচ্ছে আমার লন 2 বাই ল্যামডা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ল্যামডা যদি এর বেশি হয় তাহলে অর্ধায়ু এর কম হবে না? স্বাভাবিক। এখানে আছে, ঠিক আছে? ঠিক আছে। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এক্স রশ্মি কোনো তেজস্ক্রিয় রশ্মি না, এটা তো একটা বর্ণালী, মানে এটা তো একটা আলো, তেজস্ক্রিয় রশ্মি না। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে যে n equals to n naught e to the power of negative lambda t, তাই না? এটা তো মানে পড়ে আসছে, ম্যাথও করে আসছো, n naught e to the power of negative lambda t, এই যে এখানে, ঠিক আছে? এখানে বড় হাতে টি দেওয়া যাবে না, বড় হাতে টিটা অর্ধায়ু নির্দেশ করে। এই যে উদ্দীপক পাইছি, সো ভেরি গুড। কোন নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান? আচ্ছা, নিউট্রন ও প্রোটনের সংখ্যা মানে কিভাবে বের করে? নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান হইতে হবে। একটা মৌলকে ধরো এক্স মৌল, এটাকে লিখে কেমনে? এখানে হচ্ছে জেড লিখে আর এটা এখানে লিখে এ, তাই না? মানে এখানে প্রোটন সংখ্যা আর এখানে ভর সংখ্যা। আবার নিউট্রন সংখ্যা কি? সেটা হচ্ছে এ মাইনাস জেড। তাহলে এখন জেড আর এ মাইনাস জেড এর সংখ্যাটা সমান হইতে হবে। দেখো 13 27, 13 হচ্ছে নিউট্রন সংখ্যা, তাহলে মানে 14 হচ্ছে নিউট্রন সংখ্যা। প্রোটন নিউট্রন মিলতেছে না। এই যে হিলিয়ামেরটা দেখো, ওই হিলিয়ামটা মিক্স, ঠিক আছে? তাহলে 13 গ, ঠিক আছে। এখন এইখানে নিউক্লিয়ন, দেখো এখানে কিন্তু নিউট্রন বলে নাই, তোমরা ভুল করো মাঝে মধ্যে। নিউক্লিয়ন মানে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা যেটা, ঠিক আছে? মানে ভর সংখ্যা যেটা এ, এটাই হচ্ছে নিউক্লিয়ন। তাহলে 23, ঠিক আছে? নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন দুইটাকেই বোঝায়। তো নিউক্লিয়ন কয়টা আছে? মানে প্রোটন এবং প্লাস নিউট্রন, ঠিক আছে? দুইটাই। তাহলে 14 গ হবে। উত্তর মিলাইতে মিলাইতে যাবো, সো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধ। দেখো প্রথম উত্তেজিত মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, কারণ যেটা ভূমিস্তর সেটা তো কোনো উত্তেজিত স্তর না। তাহলে প্রথম উত্তেজিত মানে হচ্ছে দ্বিতীয় স্তরটা, আর দ্বিতীয় উত্তেজিত স্তর মানে হচ্ছে তৃতীয় স্তর, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এখন ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ তাহলে প্রথম স্লাইড থেকে চলে আসবো যে আর এন এটা হচ্ছে সমানুপাতিক কত? এন স্কোয়ার বাই জেড না? বাট যেহেতু হাইড্রোজেন ছিল তাহলে জেড তো 1, তাহলে এন স্কোয়ার লিখে দিলাম। এখন যেহেতু সমানুপাতিক এন স্কোয়ার, তাহলে একটা হচ্ছে 2 স্কোয়ার হবে আর একটা হবে 3 স্কোয়ার, তাই কিনা? প্রথম ও দ্বিতীয় উত্তেজিত, তাহলে দ্বিতীয় তৃতীয়র মধ্যে একটা 2 স্কোয়ার হবে একটা 3 স্কোয়ার, স্বাভাবিক, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন এই জিনিস থেকে আমরা খুব সহজে করতে পারবো, বাট গুলানো যাবে না, গুলানো যাবে না। 4:9, ওকে? আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এইটা দিছে, মানে প্রথম উত্তেজিত আর দ্বিতীয় উত্তেজিত, এটাকে ওরা আসলে মানে প্রথম স্তর আর দ্বিতীয় স্তর হিসেবে চিন্তা করছে, বাট প্রথম উত্তেজিত বলতে মূলত দ্বিতীয় স্তর বোঝায়, ঠিক আছে? তো এখানে এরা ভুল উত্তর দিছে, তো এটা তোমরা একটু মাথায় রাখবা যেখানে ভুল উত্তর দেওয়া। মানে প্রথম আর দ্বিতীয় বলে তো 1 স্কোয়ার 2 স্কোয়ার হবে না, যে 1:4 হবে, তো ওরা ওইটা করছে আর কি। এখানে খালি একটু বলি, এগুলো তো জীবন আসবে না, জাস্ট বলি। আলফা পার্টিকেল বের হয়ে গেলে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমে, ভর সংখ্যা 4 কমে, তোমরা জানো। বিটা পার্টিকেল বের হয়ে গেলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। আর গামা বের হয়ে গেলে কিছু হয় না, ঠিক আছে? সেটা তোমরা জানো। চার্জ নিরপেক্ষ রশ্মি, এই যে গামা, হ্যাঁ গামা তো একটা বর্ণালী, ওর কোনো চার্জ নাই। বিটার ক্যাথোড মোটামুটি একই, আলফার তো পজিটিভ চার্জ আছে। সিলিকন নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা, সিলিকনের পারমাণবিক সংখ্যা যা সেটাই, মানে প্রোটন সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা না? তো প্রোটনের সংখ্যা হচ্ছে 14। রেডিয়ামের গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত। আচ্ছা, এটা রেডিয়াম না, এটা যে কারোই এরকম হবে। গড় আয়ু এবং অর্ধায়ু, টাও হচ্ছে 1 বাই ল্যামডা, আবার ল্যামডা হচ্ছে
লন টু বাই টি হাফ। তাহলে নিচে চলে গেল লন টু, উপরে গেল টি হাফ, তাই তো? কারণ ল্যামডা হচ্ছে লন টু বাই টি হাফ, তো 1 বাই ল্যামডা করে দিলে তার উল্টাটা হবে। এটা হচ্ছে আমার টাও, মানে গড় আয়ু। তাহলে এখন গড় আয়ু ও অর্ধায়ুর অনুপাত 1 বাই লন টু হবে, ঠিক আছে? 1 বাই লন টু হবে। লন টুর ভ্যালু কত? এগুলো সব মুখস্থ রাখতে হবে। 0.693, তাহলে 1 বাই 0.693 কত হবে? 1 পয়েন্ট সামথিং হবে, যেটা এখানে নাই আসলে। 1.44 হবে, এখানে আসলে একটা পয়েন্ট হবে, বুঝছো? এখানে কি উত্তর দিছে দেখি তো? বিশের গ উত্তর দিছে, এটা আসলে ভুল করছে, ঠিক আছে? এটা ভুল করছে, মানে 0.693 দিছে এরা, বাট সেটা আসলে না, 1 বাই লন টু হবে, কারণ গড়ায়ু ও অর্ধায়ু বলছে, তাই না? সো এটা ভুল করছে, এখানে 1.44 হলে কারেক্ট উত্তর হইতো। তো এটাও একটু মাথায় রাখো। এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু ভুল পাচ্ছি, তাই না? শুরু থেকে অলরেডি 2টা ভুল পেয়ে গেছি, মানে নিউ এডিশন হয়ে তাহলে আমার লাভ কি হইলো? কোনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু? আচ্ছা, দেখো এই জিনিসগুলো তোমরা চিন্তা করো যে এমসিকিউ আসবে, ক্যালকুলেটর নাই, এগুলো মানে স্কিপ দিয়ে দিবো, বাট এগুলো সব মুখে করা যায়। তোমরা যারা পারো না তারা মনে হয় অবাক হয়ে গেছো। এগুলা কিন্তু মুখে মুখে করা যায়, এন্ড কিভাবে করা যায় ওটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো, একটু শান্ত হয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, অর্ধায়ু 10 দিন বলতে কি বোঝো? সূত্র টুত্র তুমি ভুলে যাও। সূত্র তো আমরা সবাই জানি যে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার নেগেটিভ ল্যামডা টি, হ্যান হ্যান ত্যান ত্যান করে তুমি সব বের করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি অর্ধায়ু 10 দিন বলতে আসলে বুঝোটা কি? 10 দিন পরে কতটুকু অবশিষ্ট আছে? 50%, তাই না? মানে অর্ধায়ু 10 দিন হওয়া মানে 10 দিন পরে আমার অবশিষ্ট থাকে 50%। এইটুকু তো বুঝছো, কনসেপ্ট তো এটাই। তাহলে 10 দিন পরে জিনিসটা অর্ধেক হয়, 10 দিন পর জিনিসটা অর্ধেক হয়, বাকি থাকে 50%, ঠিক আছে? আরো 10 দিন পরে কত হবে? ওই 50%-এর অর্ধেক হবে। অর্ধায়ু মানেই তো এটা, মানে অর্ধায়ু মানেই তো এটা যে 10 দিন পর পর জিনিসটা অর্ধেক হতে থাকবে, ঠিক আছে? জিরো হতে হতে অসীম হয়ে যাবে, মানে জিরো হবেই না কখন, আমরা মানে এটাই তো কনসেপ্ট। 10 দিন পরে 50% হবে, আরো 10 দিন পরে কত পার্সেন্ট হবে? 50%-এর অর্ধেক। তাহলে 20 দিন পরে, 20 দিন পরে হবে 25%। এখন বলছে 75% ক্ষয় হইতে, 25% অবশিষ্ট থাকা মানে 75% ক্ষয় হওয়া, তাই না? তাহলে কতদিন পরে সেটা হলো? 20 দিন। জিনিসটা বুঝতে পারছো? এখন এই জিনিস, এই কোশ্চেনটাই ঘুরায় পেঁচে অনেক ভাবে দিবে, আমি তোমাকে এই ঘুরানোর জন্য একটা শর্টকাট শিখিয়ে দিই সুন্দর করে। যতটুকু অবশিষ্ট, মানে আমি যেটা বুঝালাম ওই বুঝানোটাকেই হচ্ছে একটা শর্টকাটের মাধ্যমে প্রকাশ করা যায়। যতটুকু অবশিষ্ট সেটাকে তুমি লিখবা হচ্ছে 1/2 টু দি পাওয়ার অফ n আকারে। যতটুকু অবশিষ্ট সেটা 1/2 টু দি পাওয়ার অফ n আকারে লিখবা, ঠিক আছে? 1/2 টু দি পাওয়ার অফ n আকারে লিখতে হবে। দিয়ে এই যে nটা আছে না, এই n কে টি হাফ দিয়ে গুণ দিয়ে দিলে তুমি হচ্ছে মোট সময় পাওয়া। কি বললাম মনে হয় মাথার উপর গেল। দেখো এখানে কতটুকু অবশিষ্ট আছে? 75% ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে কত? 25%। 25% মানে হচ্ছে 1/4, তাই না? 25% মানে হচ্ছে 1/4, তাহলে 1/4 অংশ অবশিষ্ট আছে। 1/4 কে এই আকারে লিখতে হবে, 1/4 কে এই আকারে লিখতে হবে, তাহলে 1/2 স্কোয়ার হচ্ছে। 1/4 কে এই আকারে লিখলাম, 1/2 স্কোয়ার হলো, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 2। এখন 2 কে আমি এই অর্ধায়ু দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমার মোট সময় পাবো, ঠিক আছে? জিনিসটা বুঝছো না? তাহলে হলো 20। গট ইট? এরকম আরো পাবো, ওগুলো করে দেবো, সমস্যা নেই। প্রোটনের আধান কত এটা বাচ্চা জানে। একটি তেজস্ক্রিয় মৌলের, আচ্ছা উত্তর আবার মিলাইতে হবে, সো ঠিক আছে। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, এই তো সেম কোশ্চেন সেম। চলো এবার একটু ঘুরাই দিচ্ছে, এতদিন পরে কত অংশ ক্ষয় করতে হবে, কমন সেন্স দিয়ে চিন্তা করি, তারপরে শর্টকাট দিয়ে করবো, ঠিক আছে? অর্ধায়ু এত, মানে 1.8 দিনে 1.8 দিনে অবশিষ্ট থাকে হাফ, হাফ অংশ থাকে, কারণ অর্ধায়ু মানে এটা 1.8 দিনে হাফ অংশ থাকবে। এবার আরো একটা অর্ধায়ুতে, মানে 1.8 গুণ 2, সেটা কত? 3 পয়েন্ট, ধরো কত হইতেছে, আচ্ছা যাই হোক, এটা যে 3 দিয়ে গুণ দিতে হচ্ছে সেটাই তো হচ্ছে, তাই না? 18 দ্বিগুণে তো 3.6, মাথা নাই হয়ে গেছিল হঠাৎ করে। 3.6 দিনে থাকবে কত? 1/2 এর অর্ধেক,
1/4 থাকবে, এই যে 5.8 দিয়ে, মানে এটা কি আরেকটা অর্ধায়ু না, আরেকটা অর্ধায়ু, 5.8 লিখলাম কেন, 5.4, আরেকটা অর্ধায়ু না, 1/8, আরেকটা অর্ধায়ু, তারপর আরেকটা অর্ধায়ু, তাহলে 1.4 এর অর্ধেক বাকি থাকবে, 1/8 থাকবে। 1/8 অংশ যদি থাকে তাহলে অবশিষ্ট থাকবে কত, মানে সরি, তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে কত, 7.8 অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এখানে 1/8 দিছে, এখানে ভুল উত্তর দিছে, এসব ভুল উত্তর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এত সুন্দর একটা জিনিস শিখাই দিছি, ভুল উত্তর দিয়ে মাথা নষ্ট করার দরকার নেই, জিনিস যেটা বোঝাচ্ছে সেটা বল। 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, কারণ বাকি থাকছে 1/8। শর্টকাটে দিয়ে করি, ঠিক আছে, এই জিনিসটা দিয়ে তো তুমি করবা, কমন সেন্স খাটাই তো করবা, কারণ শর্টকাটটাও তো একটা ধরো সূত্রই হইলো, সূত্রের দিকে এত যাওয়ার দরকার নেই, বা শর্টকাটে দিয়ে করি যেটা মিলছে কিনা তাই। দেখো শর্টকাটে কি ছিল, যে অবশিষ্ট অংশকে আমি 1/2n আকারে প্রকাশ করবো, তাহলে কত অংশ ক্ষয়প্রাপ্ত বলছে, আচ্ছা ধরে নিলাম যে অবশিষ্ট অংশ হচ্ছে 2n, এটা আমার অবশিষ্ট অংশ। n কে অর্ধায়ু দিয়ে গুণ দিলে মোট সময় পাই, তাহলে n গুণ অর্ধায়ু ইকুয়ালস টু আমি মোট সময় পাই 5.4, তাহলে n এর ভ্যালু কত আসতেছে 3, এই n টাকে আমি এইখানে বসাবো, তাহলে অবশিষ্ট অংশ আমি পাচ্ছি, মানে জিনিসটা আমি মানে উল্টা করতেছি, বুঝতেছো না, যে উল্টা আসতেছি শর্টকাটের, তাহলে অবশিষ্ট অংশ কত আসতেছে 1/2^8, সরি 2^3, তাহলে 1/8 অংশ অবশিষ্ট থাকতেছে, ক্ষয় হলো কত 7/8, বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি একটা অসাধারণ জিনিস বুঝেছি, নেক্সট থেকে এগুলো নিজেই করবা। দেখো সমপরিমাণ দুটি এরকম এরকম হ্যান ত্যান, অর্ধায়ু দিছে, অপরের অবক্ষয় ধ্রুবক দিছে, প্রথম পদার্থটির গড় আয়ু তুমি আসলে বের করতে পারবে না, ঝামেলা। আর গড় আয়ু তুমি ফর্মুলা জানো, তুমি যদি ফর্মুলা জানো তাহলে এরকম কোশ্চেন যদি চলেও আসে, তাহলে মানে পুরো এক্সাম শেষে এই জিনিসটা ট্রাই করবা, মাথা ঠান্ডা নিয়ে ট্রাই করবা, একটা কোশ্চেন 5 মিনিট ধরে ট্রাই করবা, মিলে মিলে না মিলে, বাট সেটা এক্সাম শেষে করতে হবে, ঠিক আছে। 40 দিন পর প্রথম পদার্থটি, আচ্ছা আচ্ছা এটা তো উদ্দীপক, রেননের অর্ধায়ু দেওয়া আছে, ক্ষয় ধ্রুবকের মান কত, অর্ধায়ু দেওয়া আছে, ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা চাইছে, যেটা কিনা ln2/t½ করতে হবে, 0.693 ডিভাইডেড বাই 3.82, কত হয় এটা এখন, যত হবে সেটাই, দশমিক দশমিক ভাগ টাগ দিয়ে করবা, তাই না। ধরো এখানে একটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 69.3 হলো, এদিকে তাহলে 382 হলো, তাহলে এবার 382 আর এদিকে 69, এখানে একটা দশমিক নিয়ে আসবা, হ্যান হ্যান ত্যান ত্যান করে মিলাই ফেলবা, এগুলা কোশ্চেন আসলে করবা হচ্ছে এক্সামের শেষে, পারবা, পারলেই হচ্ছে, আমার কাজ হচ্ছে তোমাকে পারানো। নিচের বিক্রিয়ায় এক্স কণাটি কি, এক্স কণাটি কি, যোগ বিয়োগ করতে হবে, এটা 14, এটা 4, তাহলে 14 আর 4 18, ওইদিকে আছে 17, তাহলে আমার আর একটা এক দরকার, ভর সংখ্যা যার এক, নিউট্রনের এটা হবে একটা প্রোটন, ঠিক আছে। নিউট্রন অ্যাকচুয়ালি হইতে পারে, বাট এটা প্রোটন দেওয়াটা যৌক্তিক, এটা প্রোটন দেওয়াটা যৌক্তিক, ঠিক আছে, কারণ প্রোটনের ভর সংখ্যা 1, নিউটনের পারমাণবিক সংখ্যা 0, বাট ভর সংখ্যা তো 1, তো যাই হোক এটা প্রোটন দেওয়াটা যৌক্তিক, ঠিক আছে। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 3.82 দিন, এই দেখো 60% অংশ ক্ষয় হবে, মানে 40% থাকবে, এটাকে তুমি 1/2n আকারে লিখতে পারবে না, অর্থাৎ তুমি এটা করতে পারো না, অর্থাৎ এটা করতে তোমার ক্যালকুলেটর লাগবে, ভ্যালুগুলো দেখো বুঝতে পারতেছো। 1/20 এটা তো মুখস্থের মান, 1/20, তারপর 1 রাদারফোর্ড, এগুলো বইয়ের মধ্যে আছে, দেখবা মুখস্থ করে নেবা। 1/20 হচ্ছে যে 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড, এই ডিকে পার সেকেন্ড এটাকে আবার বেকেরেল বলা হয়, ঠিক আছে, বেকেরেল বলা হয়, ওকে। মানে 1/20 হচ্ছে 3.7 × 10⁻10 বেকেরেল। পারমাণবিক সংখ্যা কোনটা, প্রোটন সংখ্যা, কে না পারে এটা, দুই ঘন্টা পর দেখো, যে 1/16, মানে তুমি এটা পারবা।
দেখো এবার আমি লিখবো না, মুখে মুখে বলবো, বুঝতে হবে। 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণে 116 অংশ অক্ষত থাকে, অবশিষ্ট অংশ 1/16, তাহলে সেটাকে 1/2n আকারে লিখবো। 16 হচ্ছে 2^4, তাহলে n এর মান 4। এইবার এবার 4 কে অর্ধায়ু দিয়ে গুণ দিলে আমি মোট সময়টা পাবো। তাহলে 4 কে অর্ধায়ু চাইছে, তাহলে 4 কে অর্ধায়ু দিয়ে গুণ দিলে আমি 2 ঘন্টা পাবো। তাহলে কোন অর্ধায়ুকে 4 দিয়ে গুণ দিলে আমি 2 ঘন্টা পাবো? 30 মিনিট। জিনিসটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে এই কথাগুলো অবশ্যই বুঝতে পারবা, আমি এত জটিল করে বলিনি। আলফা কণা হলো একটা হিলিয়াম পার্টিকেল, যার হচ্ছে মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে? এই জন্য ওটাকে নিউক্লিয়াস বলা হয়। এই যে বন্ধন শক্তির যেই ম্যাথটা, এটা আসলে তুমি ক্যালকুলেটর ছাড়া পারো না, আমি জাস্ট প্রসেসটা দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে যেগুলোতে যুক্ত হয়েছে মাইনাস যুক্ত হওয়ার পরে যে শক্তি, এটাই হচ্ছে তার বন্ধন শক্তি। মানে যুক্ত হওয়ার আগে তার শক্তি বেশি থাকে, যুক্ত হয়ে যাওয়ার পরে তার শক্তি একটু কমে যায়, তো শক্তিটা গেল কই? বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে বন্ধন শক্তির কনসেপ্ট। সো ধরো এমপি, এখন কতগুলো প্রোটন আছে? 2টা আছে, প্লাস হচ্ছে এম নট। এবার এটা আবার কি? ওটা মনে হয় এম এন দিতে চাইছিল, কারণ নিউট্রন তো আমরা জানি যে ওটা একটু বেশি, তাই না? তাহলে এম এন এটা হবে 2টা, কারণ এই যে হিলিয়ামে তো 2টা প্রোটন 2টা নিউট্রন না, তাহলে যে 2টা প্রোটনের ভর নিলাম, 2টা নিউট্রনের ভর নিলাম। এবার এইটাকে আমি বাদ দিতে বলছি হিলিয়ামের ভর থেকে, হিলিয়ামের ভর এখানে দিছে এম, ঠিক আছে? এই যে দিছে। এখন এই পুরাটা তুমি বের করবা, তারপর এটাকে এই যে 931 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে যে মেগা ইলেকট্রন ভোল্ট তুমি পেলা সেটাই হচ্ছে आंसर। গট ইট? দেখো ক্যালসিয়াম আর পটাশিয়াম এগুলো কি? আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সেম, বার মানে হচ্ছে ভর সেম, বার ভর বার ভর, টোন মানে হচ্ছে নিউট্রন সেম, আর আইসোমার তো সমাণু, গাঠনিক ধর্ম সেম কিন্তু আণবিক ধর্ম, সরি গাঠনিক ধর্ম আলাদা, আণবিক ধর্ম সেম। এখন দেখো তো এখানে কি হচ্ছে, প্রোটন তো সেম না, নিউট্রন কি সেম? এখানে 20টা এখানে 20টা, হ্যাঁ, তাহলে এটা নিউট্রন, আইসোটোন, ঠিক আছে? এটা আইসোটোন। ইলেকট্রন যদি এইরকম হইতে এরকম হয়, এটা তো খুবই সহজ। যখন ইলেকট্রন মানে এরকম আর পার যাওয়া আসা করে কক্ষপথে, তখন একটা তরঙ্গদৈর্ঘ্যের মানে একটা শক্তি রিলিজ করে দিবে না, তো সেই শক্তির একটা তরঙ্গদৈর্ঘ্য থাকবে, তো সেটা ধরো এইচসি বাই ল্যামডা, তাই না? তো ল্যামডা তাহলে কি হচ্ছে, এইচসি ডিভাইডেড বাই ডেল ই, মানে কি আগের শক্তি মাইনাস পরের শক্তি, তাই তো? তাহলে এটা ঠিক আছে। গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা মুখস্থ রাখতে হবে। গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, বিটার বিক্ষেপণ বেশি, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আলফা বিটা গামা। আলফার একটা জিনিস বেশি, ওটা আমরা এর পরের কোশ্চেনে পাবো, তো এটা তোমরা একসাথে লিখে নিবা। 51 যে গো। গামার ভেদন ক্ষমতা বেশি। তেজস্ক্রিয় কণার নিউক্লিয়াস থেকে যে কণা নির্গত হলে আধানের পরিমাণ 2 একক এবং ভর 4 একক কমে যায়। আলফা বের হলে আমি বলছিলামই তখন এটা, তাহলে 52 ঘ হবে, ঠিক আছে। ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় নিয়ন্ত্রক হিসেবে। ঠিক আছে, ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় নিয়ন্ত্রক হিসেবে। তো নিয়ন্ত্রক কি করে বলতো? কিছু নিউট্রনকে শোষণ করে নেয়। সব নিউট্রনকে তো শোষণ করবে না, সব নিউট্রনকে শোষণ করলে তো নিলে তো আর বিক্রিয়া চলবে না, নিউট্রন দিয়েই তো বিক্রিয়া রানিং থাকে। তো কিছু নিউট্রনকে শোষণ করে নি যাতে বিক্রিয়াটা আনকন্ট্রোলড না হয়ে যায়, কন্ট্রোলে থাকে, তাহলে ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, এটাকে আমার করা লাগবে, আমি তো ফার্স্ট স্লাইড দিছি এই জন্যই, যে আর হচ্ছে সমানুপাতিক এন স্কোয়ার, এন স্কোয়ার বাই জেড। তো যাই হোক, জেড যেহেতু 1, বোর কক্ষপথ হাইড্রোজেনের, তাহলে এন স্কোয়ার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কত? 149, ঠিক আছে। সবচেয়ে শক্তিশালী নন আয়নাইজিং রেডিয়েশন হলো, সবচেয়ে শক্তিশালী হইতে গেলে তোমাকে ল্যামডার মান কমতে হবে।
ল্যামডার মান কম যার সেটা। ল্যামডার মান কম কিভাবে বের করবো? ওই যে বর্ণালী সিরিয়ালটা আছে, মহা, গামা, এক্স রে, ইউভি ভিজিবল, তারপর কি অবলা, মের, রেডিও, তাই না? অবলোহিত। তাহলে ইউভি হচ্ছে এর মধ্যে সবচেয়ে ইয়াতে। এই রাডার আর মাইক্রোওয়েভ সেম, রাডার আর মাইক্রোওয়েভ সেম। বিসমাথ এরকম দেওয়া আছে বিকিরণের পর কি হয়েছে, এটা ছিল হচ্ছে 83 তে হয়ে গেছে 84, বিটা ক্ষয় হয়েছে। তাহলে এটা বিটা ডিকে, তাহলে এটা বিটা ডিকে। তোর বিভবের মান কি? বিভব তো ওই যে স্থির তড়িতে পড়া, তাহলে ওটা কি সি কিউ বাই আর ছিল না? এই যে সি 1/4πε0 ইন্টু কিউ বাই আর। কিউটা কি? জেড ই। মানে এখানে তোমরা জাস্ট এই জিনিসটাই তো ধরো বুঝতে পারবে না, তাই না? সি কিউ বাই আর এর মধ্যে এই যে কিউটা হচ্ছে জেড ই। জেড মানে পারমাণবিক সংখ্যা আর ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এই যে দেখো, জেড যদি 50 হয় তাহলে ওখানে ইলেকট্রন 50টা না? তাহলে ওখানে চার্জ কত আসলে? জেড ই, তাই না? মানে 50টি ইলেকট্রন তো নিতে হবে তোমাকে, তাহলে 50 গুণ একটা ইলেকট্রনের চার্জ করে দিলে জেড ই পাবা, সেটাই হচ্ছে আমার কিউ। তারপর সি কিউ বাই আর করে দিলে বিভব পাবা, শেষ। কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দিছে এত 3.8 আর 8, এরকম হইলে ঝামেলা, এটা তুমি মুখে করতে পারবে না, তো এটা আসবে না। এখনো রেডিয়াম এরকম এরকম, রেডিয়ামের ক্ষয় ধ্রুবক দেখো, এটা তুমি বের করতে পারবা কিন্তু ক্যালকুলেটর ছাড়া পারবা না। 4000 বছর তেজস্ক্রিয় নিঃসরণ করে 1/5 অংশে পরিণত হয়েছে। n ইকুয়াল টু n নট, এইভাবে করতে হবে, ঠিক আছে? n নট মানে আদি, আর n মানে হচ্ছে এখন যতটুকু আছে। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, 20% হতে 80% হইতে কত সময় লাগবে? মানে কি 60% ক্ষয় হতে? এটা পারবা না। কোন বস্তুর অর্ধায়ু 1500 বছর, কতদিন পর মূল অংশ অর্ধেক হবে? কোশ্চেনটা মজার। অর্ধায়ু যদি 1500 বছর হয় তাহলে মূল অংশ অর্ধেক হবে তো 1500 বছর পরে। এখানে অপশনটা চাইছে ডেতে, তাহলে 1500 এটাকে 365 দিয়ে গুণ দিয়ে দিলে তুমি যেটা পাবা সেটাই তো ডে, তাই না? তো দেখো কত, 3 15 45, 4 5 এরকম কোথায় যেখানে আছে সেটা। আচ্ছা 45, ওয়েট, 45 এর বেশি হতে হবে কারণ 65কে তো বাদ দিয়ে দিছি, তাহলে 5.4 যেটা সেটা হবে। বুঝছো হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়টা? বুঝছো? কিন্তু এখানে যদি এবার 5.3 দিত, 5.2 দিত, তাহলে এটা আমি করতে পারতাম না, বা অনেক খুঁটিয়ে ম্যাথটা করে আসতে হতো। 365 গুণ 1500 তো তুমি করতে পারবা হাতে, বা টাইম লাগতো। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পলোনিয়ামের 1/6 অংশ অবশিষ্ট থাকে। আচ্ছা, মৌলটির অর্ধায়ু কত? এই যে 1/6 অংশ যে অবশিষ্ট থাকে, এটা আসলে তুমি করতে পারবা না, ট্রাই করলে কইও, শর্টকাট তো শিখাই দিছি। কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, এর অর্ধায়ু কত? আচ্ছা, ক্ষয় ধ্রুবকের মান, ক্ষয় ধ্রুবক মানে কি? ল্যামডা। তাহলে ল্যামডা হচ্ছে আমার ln 2 বাই টি হাফ। আমাকে টি হাফ চাইছে, টি হাফ হচ্ছে ln 2 বাই ল্যামডা। তো ln 2 হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ হচ্ছে ল্যামডা হচ্ছে এটা 0.01। তো এই যে এই পয়েন্টটা ওইদিকে গেল, এই পয়েন্ট ওইদিকে গেল, এই পয়েন্ট এদিকে গেল, এদিকে গেল, তাহলে 69.3 সেকেন্ডস হচ্ছে আমার অর্ধায়ু। ঠিক আছে। পোলোনিয়াম আলফা বিকিরণের ফলে কি হবে বলো? কি হবে? আলফা বিকিরণের ফলে 84 হয়ে যাবে 82, 84 হয়ে যাবে 82, আর 214 হয়ে যাবে 210। এই 65 খ। এগুলো আলাদা আলাদা করে আসলে লিখার কিছু নেই, এগুলো সব বলেই দিছি। ফোটনের স্পিন, এটা মুখস্থ মান 1, ফোটনের স্পিন 1, ইলেকট্রন স্পিন হাফ মাইনাস হাফ, তাই না? অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের সংকেত এরকম, প্রোটন সংখ্যা 13, এই যে 13, কি করছি এগুলো? এগুলো আবার অ্যাডমিশন টেস্টে আসে, অবশ্য সহজ সহজ কিছু আসতে হবে, সব কঠিন দিলে তো হবে না। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? বাট এগুলো হচ্ছে এমন কোশ্চেন যেগুলা পারলে তোমার চান্স হবে, ব্যাপারটা সেটা না, না পারলে চান্স হবে না শিওর, ঠিক আছে? মানে ওই প্রোটন ইয়াগুলো হচ্ছে এরকম। তো সবচেয়ে গতিশক্তি কার বেশি? যে আলফা, ঠিক আছে? গতিশক্তি হচ্ছে আলফার বেশি, ঠিক আছে? যে তখন বলছিলাম না যে আলফার একটা জিনিস বেশি, তাহলে আলফার হচ্ছে গতিশক্তি বেশি, গামার হচ্ছে ভেদন ক্ষমতা বেশি, আর বিটা বতে বিক্ষেপ বেশি। এই তিনটা যাতে ভুল না হয়, এই তিনটা কোনোভাবেই গুলানো যাবে না, ঠিক আছে? একটি সীসার খণ্ডে সুড়ঙ্গ করে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম রাখা হলো। আচ্ছা, সুড়ঙ্গ পথে নির্গত তেজস্ক্রিয় রশ্মিটি
আচ্ছা, যদি এটা তেজস্ক্রিয় পদার্থ হয়ে থাকে তাহলে সবগুলো রশ্মি সে নিঃসরণ করবে, তাহলে সবগুলোই হবে, ঠিক আছে? সবগুলোই হবে। ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর। 25 বছর পর 1 কেজি ট্রিটিয়াম কত গ্রাম হবে? দেখো, এটা তো খুবই সহজ, খুবই সহজ। 12.5 বছর পরে 50% হয়, অর্ধেক হয়। আরো 12.5 বছর পরে 25% হয়, মানে 25 বছর পরে 25% অবশিষ্ট থাকবে। কত গ্রাম হবে মানে এই তো অবশিষ্ট থাকা, তাহলে 1 এর 25% কত? 0.25 কেজি অবশিষ্ট থাকবে। 0.25 কেজি আসলে কোনো অপশনে নাই, তো এখানে এককটা ভুল দিছে, এককটা ভুল দিছে। এখানে কি গ উত্তর করছে? হ্যাঁ, গ উত্তর করেছে সঠিক, কিন্তু গ্রাম হবে না, এটা কেজি হবে, ঠিক আছে? এককটা ভুল করছে, ভুলটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, সমস্যা নেই। নিউট্রন হলো, নিউট্রন একটা স্থায়ী মূল কণিকা, কেমিস্ট্রি পড়া তোমরা এমনি জানো এটা, স্থায়ী মূল কণিকা। অস্থায়ী কণিকা কি কি আছে, তারপরে ওই যে কম্পোজিট কণিকা কি কি আছে, এগুলো জানতে হবে। পরমাণু মোট শক্তি সর্বদাই ঋণাত্মক, সর্বদা ঋণাত্মক। ম্যাক্স হয়ে গেলে সেটা হবে 0, মানে যেমন মহাকর্ষীয় বিভব আমরা জানি না, তো সেম এটাও সেম, ঠিক আছে? এটাও সেম। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নির্ভর করে কোনটির উপর? অর্ধায়ু শুধুমাত্র মৌলের প্রকৃতির উপর নির্ভর করে, পরিমাণ টরিমাণ এসবের উপর অর্ধায়ু নির্ভর করে না। অর্ধায়ু হচ্ছে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো ওই মৌলের প্রকৃতি যেটা, সেটার উপর অর্ধায়ু নির্ভর করবে। আচ্ছা, এখানে মোট শক্তিকে 0 লিখছে, তো এখানে যে ভুল উত্তর দেওয়া, এটা আসলে আমি তখন খেয়াল করিনি, এখন দেখলাম। তো এখানে একটা ভুল উত্তর দেওয়া, মোটামুটি অনেকগুলো ভুল উত্তর এখানে আছে। তো কিছু করার নেই, এটা মেনে আমরা আগাতে থাকবো, কারণ আমাদের হাতে অত সময় নেই। ভুলকে আসলে কি করা উচিত, এটা সঠিকটাই দাগানো উচিত। আমি সঠিকটাই দাগাইছি, সঠিক দাগায় মনে হয় 2-1 মার্ক কমও পাইছি। তো করো তোমরা আসলে যেটা ইচ্ছা, ভুলকে কি করবা তোমাদের উপর। হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে শক্তি প্রয়োজন 13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ ওর তো একটাই কক্ষপথ, তো একটা কক্ষপথে যে শক্তি, সেই শক্তিটা দিলে মুক্ত হয়ে যাবে সে, তাহলে 75 খ হবে। নিউট্রিনো নির্গত হয় বিটা ক্ষয় সময়, নিউট্রিনো নির্গত হয়, বিটা ক্ষয় সময় নিউট্রিনো নির্গত হয়, ঠিক আছে? এখানে যে দুর্বল নিউক্লিয় বল এসব কাজ করে। তো এগুলো আমি দাগাচ্ছি না, এগুলো আসলে দাগানোর কিছু না, এগুলো মুখে বললেই তো তোমরা বুঝতে পারতেছো, মানে এগুলো তো আসলে মুখস্থ জিনিস, এটা করতে পারবো না আসলে। ধরা যাক 3টি কণার, তাও যদি জিনিস বলে দিই। দেখো, দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে কত তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরিত হবে, ওই তো ওই সূত্রটা দিয়ে করতে হবে, যে তরঙ্গদৈর্ঘ্য ইকুয়ালস টু hc বাই e2 মাইনাস e1, কারণ এই যে দ্বিতীয় থেকে প্রথম আসছে, তো দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা কত? সেটা হচ্ছে e2 ডিভাইডেড ইকুয়ালস টু e1 বাই n স্কয়ার, n হচ্ছে 2, ঠিক আছে? তাহলে ধরো যে 3টি কণার মুক্ত অবস্থায় স্থির ভর দেওয়া আছে, গঠিত কণার স্থায়ী ভর এটা। দেখো, এটা আসলে জাস্ট বলে দিই, আলাদা আলাদা করে যেটা ছিল সেটা যোগ করে দেব, তারপর একত্র যেটা হইল সেটা বিয়োগ করে দিলে আমার হচ্ছে আলটিমেটলি যে ভরটা আমরা পাবো, সেটা হচ্ছে বন্ধনের শক্তির ব্যাপারটা। তো এটা ধরো কত হচ্ছে, এটা 5, তাহলে এটা হচ্ছে 0.02, একটু 931 দিয়ে গুণ দিয়ে দিলে আমি হচ্ছে অ্যান্সারটা পাবো, ওটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ধরো এটা তুমি আসলে করতে পারবা, 18-র মতো কিছু একটা আসতেছে, ঠিক আছে? করতে পারলে ছাড়বো না, ছেড়ে দিলেও ওটা ধরে নেবা যে তোমাদেরকে করতে দিচ্ছি। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? ওই তো বেকেরেল, এই জন্যই তো তার নাম অনুসারে ডিকে পার সেকেন্ডকে বলা হয় 1 বেকেরেল, ঠিক আছে? মাসির কণা। দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তার উচ্চ ভেদন ক্ষমতা, ও এটা তো এর আগের চ্যাপ্টার, এক্স রশ্মি, এক্স রশ্মি। তো হঠাৎ হঠাৎ করে গুলাই ফেলবা না, বুঝছো? কোথা থেকে কোশ্চেনটা আসছে আগে ঠান্ডা মাথায় চিন্তা করবা যে কোশ্চেনটা কোথা থেকে আসছে,
ওই জায়গায় নিজের ব্রেনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠান্ডা মাথা রাখবা, দেখবা যে সব পারতেছ। একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন রশ্মি কোন কণা বিচ্ছুরিত হবে? ও আচ্ছা, এটা তো আলোক তড়িৎ ক্রিয়া। ইলেকট্রন, ধাতু থেকে ইলেকট্রন চলে যাবে। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ হবে? ওই তো বিক্ষেপ কার বেশি? বি বিটা। বি বিটা। কোন মৌলগুলি ফিউশন প্রক্রিয়ায় উপযুক্ত? ফিউশন, ফিউশন মানে হালকাগুলা জোড়া লেগে বড় হয়ে যাবে, মানে ছোট প্লাস ছোট হয়ে যাবে বড়, এটা ফিউশন। এখানে উ আছে না, মানে এটা সূর্যে কাজ করে, সূর্যে ফিউশন কাজ করে। হাইড্রোজেন গুলো মিলে হিলিয়াম তৈরি করে, ছোট ছোট মিলে বড় তৈরি করে। ঠিক আছে, তাহলে হালকা নিউক্লিয়াস গুলো এটার উপযুক্ত। আর হচ্ছে ভারী নিউক্লিয়াস গুলো ফিউশনের উপযুক্ত। ফিউশন মানে বড় প্রক্রিয়া থেকে ভেঙে দিলাম, মানে ফিশার ঘটালাম, তাহলে এটা ফিউশন হয়ে গেল। ঠিক আছে, মানে ভেঙে গেল আর কি, সেটা হচ্ছে ফিউশন। আর ফিউশন হচ্ছে ছোট ছোট বড় হয়ে গেল। এগুলো কোথায় ঘটে এই জিনিসগুলো জানতে হবে। ফিউশন তো আমি একটা বলে দিলাম, সূর্য বা নক্ষত্রে ঘটে। আরেকটা ঘটে হচ্ছে হাইড্রোজেন বম। হাইড্রোজেন বম মানে কি? হাইড্রোজেন মিলাই মিলাই আমি ফিউশন করবো, এন্ড সেটা একটা হিউজ এনার্জি রিলিজ করবে, বম। তো এটা হচ্ছে ফিউশন ঘটে। আর ফিশন, ফিশন ঘটে হচ্ছে নিউক্লিয়ার চুল্লিতে। নিউক্লিয়ার চুল্লিতে ঘটে। আর কোথায় ঘটে? নিউক্লিয়ার চুল্লিতে ঘটে, আর ঘটে হচ্ছে তোমার অ্যাটমিক বম বা পারমাণবিক বম। পারমাণবিক বোমাতে ভেঙে ভেঙে শক্তি উৎপন্ন করা হয়। এই যে মন্দক, মন্দক মানেই হচ্ছে তোমার নিয়ন্ত্রক, মানে নিউট্রনটাকে কিছু নিউট্রন শোষণ করে নেবে, তাই এটা। ও না, মন্দক মানে নিয়ন্ত্রক না, ক্যাডমিয়াম হচ্ছে নিয়ন্ত্রক। ক্যাডমিয়াম হচ্ছে নিয়ন্ত্রক। আর এই যে ভারী পানি, তারপরে হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট এগুলো হচ্ছে মডারেটর, এগুলো হচ্ছে মডারেটর, এটাই হচ্ছে মন্দক। দেখো বইয়ে তোমার মানে এটা নিয়ে একটা প্যারা আছে, ঠিক আছে, তো ওইটা পড়বা, ওখানে কিছু এমসিকিউ করার মতো জিনিস আছে, ওইটা পড়েও ভালো করে, মানে অলরেডি পড়ার কথা, বাট ওইটা পড়বা। হ্যাঁ, বইটা পড়তে হবে আগে। বই রিডিং না দিয়ে তারপরে তোমার মানে অনুশীলনীতে আসা যাবে না। বই রিডিং দিতে হবে, বইয়ের সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে, কনসেপ্ট থাকতে হবে। না থাকলে আমি এখানে হালকা পাতলা দিতে চাচ্ছি, বাট এখানে আসলে মানে কোর কনসেপ্ট বিল্ড করা ক্লাস হচ্ছে অনুশীলনী না, ঠিক আছে। তো এইখানে মেইনলি জাস্ট একটু যাচাই করা, ঝালাই করা, কোনো একটা অনুশীলনে যদি প্রবলেম থাকে তাহলে জাস্ট একটা গাইডলাইন নেওয়া যে ওই অনুশীলনটা কিভাবে করবো বা ওটা আসলে কি চিন্তা করা উচিত আমার। আমি জাস্ট ওটাই বলতে আসছি, মানে কনসেপ্ট দেওয়ার ক্লাস আসলে এটা না, স্টিল কিছু কিছু দেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, নিউক্লিয়ার চুল্লিতে মন্দক হিসেবে ব্যবহার করা হয় তাহলে কি? ভারী পানি। ভারী পানি গ্রাফাইটকে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, মডারেটর মানে হচ্ছে মন্দক, ঠিক আছে। আর ক্যাডমিয়াম তো নিয়ন্ত্রক, নিউট্রনকে শোষণ করে নেয়। পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? কোন কণার ভরের সমান বলো তো? পজিট্রনের ভর ইলেকট্রন। কারণ পজিট্রনটা কি আসলে? পজিট্রন তো একটা ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, এটা হচ্ছে ই প্লাস, মানে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল বলা হয় বা প্রতিকণা, সেটা হচ্ছে পজিট্রন। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় বিটা ক্ষয়ের কারণে, ওই যে নিউট্রিনো। হুম, ঠিক আছে। ক্যান্সার সেল ধ্বংস করতে ব্যবহার করা হয়। ক্যান্সার সেল, দেখো এই কোশ্চেন গুলা কিন্তু মানে প্রিয় কোশ্চেন, বুঝছো? তো এইটার জন্য আমি একটা মানে তেজস্ক্রিয় কোনো একটা রশ্মি ইউজ করবো। এর মধ্যে তেজস্ক্রিয় রশ্মি কোনটা বলো? একটাই আছে তেজস্ক্রিয় রশ্মি, তাই না? নিউট্রিনো ওই বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের? ও আচ্ছা, এটা দুর্বল নিউক্লিয় বল। এবার দুর্বল নিউক্লিয় বলের জন্য নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়? বিটা কণা। এটা তোমরা জানো, জাস্ট উত্তরগুলো একটু দেখে দেখে যাচ্ছি। একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস প্রথম ধাপে এইটা হইলো, মানে প্রথমে 238 থেকে 234 হয়েছে, আর পারমাণবিক কণা 92 থেকে 90 হয়েছে, তাহলে এখানে একটা আলফা কণা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে একটা পারমাণবিক ভর মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে, তাহলে একটা বিটা কণা গেছে। তাহলে এই যে এইটা হবে আলফা ও বিটা, যেটা সেটা।
দেখো এখানে কি বলতেছে পরেরটাতে, নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করলো, বিটা কণা নিঃসরণ করে দিল, আলফা কণায় পরিণত হলো, মানে আলফা কণাও নিঃসরণ করলো আর কি। তাহলে নিউট্রন গ্রহণ করলো, ধরে নিলাম এটা এ জেড এক্স, সে একটা নিউট্রনকে গ্রহণ করলো, সে বিটা কণা একটা নিঃসরণ করে দিল, এই যে একটা বিটা গেল প্লাস দুইটা আলফা গেল। এই বিটা মানে কি, এখানে একটা -1 0 আর এখানে যেহেতু দুইটা আলফা, সো মানে এইখানে হচ্ছে আলফা, এটা কি বলতো, এখানে 2 এখানে 4, তাই তো, দুইটা ওখানে। তাহলে দেখো এখানে 1, এখানে আছে 1, ওইখানে আছে 4 2 8, তাহলে এটা অবশ্যই আমার 7। এখানে আছে 0, এখানে আছে 2 2 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এটা হবে আমার 3। তাহলে ঠিক আছে, সহজ না? খুবই সহজ, খালি যোগ বিয়োগ করতে হবে। ম্যাথ মানে যোগ বিয়োগ। ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে? আমি মনে রাখতাম আসলে নি, তাহলে শোন, মানে নিম্ন থেকে উচ্চতে যাইতে গেলে আমাকে তো শক্তি শোষণ করে তারপরে যেতে হবে, তাই না? তাহলে নিম্ন থেকে উচ্চতে যাইতে গেলে আমার শক্তি শোষণ করবে। তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর ভেদন ক্ষমতা বিবেচনায় ভেদন ক্ষমতা গামার বেশি, তাহলে গামা বিটা আলফা। ওই যে 1000 101 এভাবে দেওয়া ছিল না? দেখো তো রশ্মি জেড এর মান কত? এই যে এই জেড মানে বিটা রশ্মি নির্গত হয়েছে, তাহলে জেড এর মান কত? 232 হয়েছে, বিটা রশ্মি যদি বের হয়ে যায় তাহলে 89টা 1 বেড়ে 90 হয়ে যাবে, 90 হয়ে যাবে, তাহলে এটা আমরা পাবো 95 ঘ। ঠিক আছে। সবল নিউক্লিয় বল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? চার্জ অনির্ভর, এটা সঠিক, কারণ প্রোটন নিউট্রন এর মধ্যে কাজ করতেছে সম্পৃক্ত ধর্মী। বৃহৎ পাল্লা সম্পন্ন, এটা সঠিক না, কারণ এটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, এটা কোনোভাবে বৃহৎ পাল্লা সম্পন্ন না। তাহলে গ হবে, 96 গ হবে। ঠিক আছে, এই 96 ঘ বলছে সবচেয়ে শক্তিশালী বল, এটা তো অবশ্যই সঠিক, এখানে ভুল দেওয়া, তাহলে আমরা আরেকটা ভুল পেলাম। ঠিক আছে, আমরা আজকে ভুল খুঁজার সন্ধানে নামছি। এই চ্যাপ্টারে এতগুলো ভুল থাকবে আমি আইডিয়া করি নাই। নিউক্লিয়াসের ভর ত্রুটির সঠিক সমীকরণ, এই যে ভর ত্রুটি ডেল এম, জেড এম পি আগে বের করবা, তারপরে জেড, তারপরে হচ্ছে এম এন মানে নিউট্রনের ভর গুণ নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড মাইনাস এম, এটা প্রথমটাই। প্রোটনের যতগুলো আছে প্লাস নিউট্রন যতগুলো আছে মাইনাস মোট যে পরমাণু সেটার ভর বিয়োগ দিয়ে দিলে তুমি হচ্ছে ভর ত্রুটি পাবা। তারপর সেটাকে সি স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিলে তুমি বন্ধন শক্তিটা পাচ্ছ, অথবা 931 দিয়ে গুণ দিয়ে দিলে মেগা ইলেকট্রন ভোল্টে বন্ধন শক্তিটা পাচ্ছ। 97 তাহলে ক হবে। ঠিক আছে। 1 খণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়। পারবো না। কোন বিক্রিয়ার ফলে নক্ষত্র শক্তি উৎপন্ন হয়? বলছি, মনে করো। সূর্যতে ফিউশন। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটা? দেখো এটা তো আমরা এর আগে করছি, যে টাও হচ্ছে টি হাফ ভাগ লন টু, তাই না? এটা তো আমরা বের করছি, তাহলে অর্ধায়ু টি হাফ হচ্ছে টাও গুণ লন টু। ঠিক আছে, ঠিক আছে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, এটা খুব সহজ, দেখো করো তো। 1/32 অংশ অপরিবর্তিত, মানে অবশিষ্ট আছে, তাহলে এটাকে আমি লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার 4 5 5 2 টু দি পাওয়ার 5। এখন এই 5 কে আমি অর্ধায়ু দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে 5 5 হয় 25, 25 বছর। খুবই সহজ। সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটা? আলফা। গামার যেহেতু সবচেয়ে বেশি ছিল, আলফা সবচেয়ে কম। গোল্ড এর অবক্ষয় ধ্রুবক এরকম দেওয়া আছে, অর্ধায়ু কত এরকম বের করতে পারবা, ক্যালকুলেটর ছাড়া ঝামেলা, চেষ্টা করো, সমস্যা নেই। 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেওয়া আছে এরকম, 108 ভর সংখ্যা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে। আচ্ছা, এটা আসলে কোন সূত্র ইউজ হবে এটা আমাকে বলে দিই। এখানে যে ফার্মির সূত্রটা ইউজ হবে, আর ইকুয়ালস টু আর নট এ টু দি পাওয়ার অফ 1/3। ঠিক আছে, এখান থেকে ইউজ হবে। এই আর নট এর ভ্যালু হচ্ছে 1.2 ফার্মি বা 1.2 ফেমটোমিটার, 1.2 ফেমটোমিটার। ঠিক আছে, ফেমটোমিটারকে ফার্মি বলা হয়। 1.2 ফেমটোমিটার।
তো r ইকুয়ালস টু r নট a টু দি পাওয়ার 1/3 দেখো এখানে, আর এর a গুলো দেওয়া আছে 16, এটা একটা r দেওয়া আছে, তাহলে আরেকটা r কত, ব্যাপারটা এরকম আর কি, মানে যে r1 ভাগ r2 ইকুয়ালস টু a1 ভাগ a2 এই পাওয়ারটা 1/3, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, এই জিনিসটা আবার এসছে। ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর উপর কত তরঙ্গদৈর্ঘ্যে আলোর রশ্মি ফেলা হলে চতুর্থ কোয়ান্টাম স্তর উন্নতি হবে? এটা তুমি পারো করতে, ক্যালকুলেটর ছাড়া পারো না। হিলিয়াম আয়নের কোন কোয়ান্টাম স্তরের শক্তি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির সমান? হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির সমান হইতে গেলে দেখো তো, z² বাই n², তাই না? z² বাই n² E1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার en। এখন E1 এর যদি সমান হইতে হয় তাহলে আমাকে এই দুটো কাটাকাটি করে ফেলতে হবে, তাই না? এই দুটোকে আমাকে কাটতে হবে। এই HE মানে z এর মান দেওয়া আছে 2, তাহলে 2², তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার হাইড্রোজেন ভূমিস্তরের সমান হয়ে যাবে। জিনিসটা কি বুঝতে পারছো? এই E1 তো হাইড্রোজেনের ভূমিস্তরের মান, ভূমিস্তরের শক্তির মান, তাহলে E1 এ যদি আমাকে পাইতে হয় তাহলে z² বাই n² এর মানটাকে 1 হইতে হবে। z এর মান দেওয়া আছে 2, তাহলে n এর মান 2 হবে, ঠিক আছে। হাইড্রোজেন সদৃশ একটি পরমাণুতে একটি ইলেকট্রন উদ্দীপিত স্তরে আছে, এর মোট শক্তি এরকম, ইলেকট্রনটির গতিশক্তি কত? আচ্ছা, এখানে আমি একটু জিনিস একটু বলি, যে এই জিনিসটাও মনে রাখো তোমরা, যে মোট শক্তি, এটা ধর মোট শক্তি ই টোটাল, মোট শক্তি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ হচ্ছে আমার ইপি, মোট শক্তির নেগেটিভ হচ্ছে আমার ইকে। এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখো। মোট শক্তি তো নেগেটিভ, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তো মোট শক্তিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি পাবো গতিশক্তি। মোট শক্তিকে আমি যদি পজিটিভটা নেই তাহলে আমি পাবো গতিশক্তি। মোট শক্তিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি পাবো বিভব শক্তি, আর বিভব শক্তিও নেগেটিভ, আর গতিশক্তি যেহেতু পজিটিভ ভ্যালু তাই মোট শক্তিটাকে জাস্ট পজিটিভটা নিতে হবে। আর মোট শক্তির যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি বিভব শক্তি পাবো, ঠিক আছে। এখানে একটু উইয়ার লাগতে পারে যে কি মোট শক্তির বেশি বিভব শক্তি হলে মানে বিভব শক্তির গতিশক্তি গুণ করলে যোগ করলেই না মোট শক্তি পাওয়া যায়, সঠিক। এখানে এটা নেগেটিভ, নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে সেটা বেশি নেগেটিভ হইলো, তাহলে সেটা কম হলো, এটা বেশি হলো। বেশি নেগেটিভ মানে তো কম, তাহলে বিভব শক্তি আসলে কমই আছে, সমস্যা নেই, ঠিক আছে। এন্ড এখান থেকে আলটিমেটলি দেখবা যে ইপি প্লাস ইকে করলে ই টোটালি আসে, ঠিক আছে, এনে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটা মনে রাখতে হবে, ওকে। এখন দেখি কোন কোশ্চেনে ছিলাম। মোট শক্তি দেওয়া আছে এইটা, গতিশক্তি জাস্ট মোট শক্তির পজিটিভ ভ্যালুটা, এই যে 3.4 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, 100 আর কম হবে। হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথগুলোতে ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত, মজার জিনিসটা বলি, পর্যায়কাল, তাই ওই যে পর্যায়কাল একটা ইয়া লিখে রাখছিলাম ফার্স্ট স্লাইডে, ওটা আসলে এই কারণে, এটা হচ্ছে 2π/ওমেগা। ওমেগা মানে কি? ভি হচ্ছে আর ওমেগা, ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে v/r, তাহলে 2π ডিভাইডেড বাই v/r, তাই তো, ঠিক আছে। আর উপর চলে গেছে, এই 2π তো ধ্রুবক, তাহলে t সমানুপাতিক r/v, এই যে rn vn, বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে? টি সমানুপাতিক rn মানে কি? rn কার কার সমানুপাতিক ছিল? rn ছিল হচ্ছে n²/z এর সমানুপাতিক, তাহলে n²/z এর সমানুপাতিক ডিভাইডেড বাই vn কার সমানুপাতিক ছিল? z/n এর সমানুপাতিক, z/n। অতএব পর্যায়কাল কার সমানুপাতিক? n³/z² এর সমানুপাতিক। যদি এটা হাইড্রোজেন হয়ে থাকে তাহলে z তো 1, তাহলে এখানে আমরা পাচ্ছি n³। বুঝতে পারছো কোথা থেকে আসছি? এখান থেকে সব কিছু তোমরা বের করতে পারবা। যদি কম্পাঙ্ক দিত তাহলে সেম ভাবে আর আর ভি আকারে প্রকাশ করে এভাবে নিয়ে চলে আসবা, যাই দিক সেভাবেই, ঠিক আছে। কৌণিক বেগ বললেও সেম। তাহলে দেখো এই যে 1³ 2³ 3³, ঠিক আছে, ঠিক আছে। প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? দেখো কতবার আবর্তন করে মানে কি? আমরা জানি যে এটার বেগ কত, সেটা হচ্ছে 2.18 × 10⁻⁶ তাই তো। অর্থাৎ আমি একটু নর্মালি চিন্তা করি, তো এত সূত্র টুত্র চিন্তা করতে হবে না, একটু নর্মালি চিন্তা করো, কনসেপ্ট জানতে হবে।
1 সেকেন্ডে এই ইলেকট্রনটা যায় এত মিটার, কারেক্ট? 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে আমি তাকে যদি তার পরিধি দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমি আসলে বের করতে পারলাম যে 1 সেকেন্ডে সে কতবার পরিধি ক্রস করে। বুঝো নাই? 1 সেকেন্ডে সে এত মিটার যায়, এখন ওই মিটারটাকে আমি যদি মানে তার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে কয়টা পরিধি সে যাচ্ছে আমি সেটা বের করতে পারতেছি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কয়টা পরিধি যায় মানেই হচ্ছে 1 সেকেন্ডে কতবার আবর্তন করে। বুঝছো? তাহলে আমি এখন পরিধি যেটা সেটা বের করতেছি, যেটা হচ্ছে 2 পাই আর, আর হচ্ছে 0.52 অ্যাংস্ট্রম, 0.5253 অ্যাংস্ট্রম ইন্টু 10^10। এখন এটা তোমাকে করতে হবে। ধরো এই 2.18 কেটে দিলাম, হ্যান্ড ক্যালকুলেশন করতেছি যেহেতু, তাহলে উপরে 10^6 থাকলো, এন্ড এই 10^10 উপরে চলে গেল, তাহলে 10^10 চলে গেল। নিচে আছে হচ্ছে 3.1416 আর একটা 0.5, তাহলে 3 আর 0.5 মিলে কত হচ্ছে 1.6 ধরে নিলাম, তাই না? 3.14 আর 0.5 গুণ করলে কত হচ্ছে 1.6 এর মতো কিছু একটা হবে। আচ্ছা, তাহলে উপরে 10^16 আর নিচে 1.6, কিন্তু আমি তো ভাগ দিব, একটা 10কে আমি বাইরে নিয়ে আসি, 1.6 ইন্টু 10 হয়ে গেল একটা 10 কম 15। ঠিক আছে, 10^16 ছিল, তাহলে আমি 10 ইন্টু 10^15 আকারে লিখলাম, এন্ড 10 ভাগ 1.6, কারণ যাতে ভাগটা করতে সহজ হয় আমার, সিম্পল অ্যাজ দ্যাট, যাতে ভাগটা সহজ হয় করা। তাহলে দেখো কি হবে এখন। কিছু একটা হবে এখানে, কিছু একটা হবে, 6 16 84 7, যাই হোক 6 পয়েন্ট কিছু একটা, 6 বা 7 যেটাই বলি, হ্যাঁ 6 বা 7 যেটাই হোক, এখানে এখানে পাওয়ার কত আসতেছে 10^15, 10^15 আছে হচ্ছে 3 জায়গাতে, বাট 6 7 এর কাছাকাছি কোনটা, এটা। তাহলে বুঝছো, এরকম কঠিন কঠিন জিনিসও কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন মুখে মুখে করা যায়। তোমাকে অ্যাকুরেট অ্যান্সার তো বের করতে হবে না, তোমাকে বের করতে হবে অপশনের কাছাকাছি অ্যান্সারটা। সো এই জন্য মাঝে মধ্যে এরকম করে দেবো, সো মনোযোগ দিয়ে দেখলে দেখা যাচ্ছে অনেক উপকার হবে। বোর তত্ত্ব অনুসারে এরকম ভূমিস্তরের ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত? আচ্ছা, E1 equals to z²/n² E1, ঠিক আছে, En হচ্ছে z²/n² কিন্তু E1। অন্যান্য ক্ষেত্রে হাইড্রোজেন হলে আমি z² বাদ দিতাম। z² কত? এই যে 9, n² কত? ভূমিস্তর মানে 1, E1 হচ্ছে -13.6, তাহলে 9 গুণ -13.6 কত? 9 13 যত হয় সেটাই, 122 এটা হবে। ঠিক আছে, ঠিক আছে। বোরের স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনের কোয়ান্টাইত রাশি হচ্ছে, দেখো কোয়ান্টাইত মানে যেটা পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে আগাবে আর কি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে আগাবে। এই যে আমরা জানি না a equals to nh/2 পাই, তাহলে দেখো এই যে n h/2 পাই একটা ধ্রুবক, এটার পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আগাচ্ছে হচ্ছে আমার কৌণিক ভরবেগ, তাহলে কোয়ান্টাইত রাশি হচ্ছে আমার কৌণিক ভরবেগ। ঠিক আছে, বোরের স্বীকার্য অনুযায়ী জিনিসগুলো জাস্ট একটু বোঝাই দিচ্ছে আর কি, আর কিছুই না। বেশিরভাগ তোমরা জানো যে নিউক্লিয় ঘনত্বের আনুমানিক মান এটা হচ্ছে মুখস্থ আসলে। ঠিক আছে, 2 × 10^17, তাই না? ঠিক আছে, 2 × 10^17, এবং এইটা মোটামুটি প্রতিটা পরমাণু পদার্থের জন্য সমান। হ্যাঁ, 2 × 10^17 এটা হচ্ছে মানে ধ্রুবক একটা মান, সেটা মনে রাখতে হবে। এই চ্যাপ্টার অনেকগুলো ভ্যালু মনে রাখতে হয় আসলে, বা সূত্র মনে রাখতে হয়, অনেক ঝামেলা। একটা নিউক্লিয়াসের ভর সংখ্যা সর্বদা এর পরিমাণ, আচ্ছা নিউক্লিয়াসের ভর সংখ্যা মানে প্রোটন ও নিউট্রন দুটোর যোগফল। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান হইতে পারে হাইড্রোজেনের ক্ষেত্রে যখন নিউট্রনই নাই, তাই না? আবার বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো ঘটা আমরা মোর অ্যাকুরেট হিসেবে নিব। এখানে কি বলে, ওরে বলছে কোন উক্তিটি সঠিক? বিটা রশ্মি ও ক্যাথোড রশ্মি সদৃশ, এটাই সঠিক, কারণ ওই যে ইলেকট্রনের মতন এটা। ঠিক আছে, দেখো যে তাদের নিউক্লিয় ঘনত্বের অনুপাত চাইছে। হ্যাঁ, এরকম যা ইচ্ছা দিক, নিউক্লিয় ঘনত্বের অনুপাত, আর নিউক্লিয় ঘনত্ব তো সমান, নিউক্লিয় ঘনত্ব ধ্রুবক, তো এটা হবে 1:1 17 খ। ঠিক আছে, নিম্নে বর্ণিত নিউক্লিয় বিক্রিয়ায় এক্স হবে, এই যে এক্স এখানে দেখো 14 আর 1 15, এখানে আছে 15, তাহলে এইটার অবশ্যই 1, ভর সংখ্যা 1। 7 6 আর 1 7, তাহলে ভর সংখ্যা 0, তাহলে এটা একটা নিউট্রন হবে, নিউট্রন। ঠিক আছে, জাস্ট একটা ভর সংখ্যা থাকবে, পারমাণবিক সংখ্যা থাকবে না। 18 খ। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে
আলফার বিটা একই সাথে আসলে সাধারণত নিঃসরণ করে না এই বই অনুসারে। সো আমরা এটাই দিব যে আলফা এবং গামা অথবা বিটা এবং গামা একসাথে নিঃসরণ করে, ঠিক আছে। তেজস্ক্রিয় পদার্থগুলো ওদের ক্ষয়ের সময় নিচের কোনটি নিঃসরণ করতে পারে না? আচ্ছা দেখো, হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা নিঃসরণ করতে পারে, ইলেকট্রন মানে বিটা নিঃসরণ করতে পারে, নিউট্রন মানে গামা নিঃসরণ করতে পারে। মানে গামা তো নিউট্রাল, নিউট্রন ধরা যায়। তাহলে প্রোটন নিঃসরণ করে না, ঠিক আছে। তেজস্ক্রিয় মানে প্রোটন নিঃসরণ করবে না। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের প্রথম উত্তেজিত অবস্থায় মোট শক্তি এইটা। তাহলে স্থিতিশক্তি কত? মোট শক্তির দ্বিগুণ। 3.4 এর দ্বিগুণ হচ্ছে 6.8, যেটা এন্ড অবশ্যই সেটা নেগেটিভ, অবশ্যই সেটা নেগেটিভ। নইলে তো স্থিতিশক্তি মোট শক্তির চেয়ে বেশি হয়ে যাবে, স্থিতিশক্তি অবশ্যই মোট শক্তির চেয়ে কম, এই যে দেখো, বাট ভ্যালুটা দ্বিগুণ। ওকে, হিলিয়াম পঞ্চম প্রথম বোর কক্ষপথে ব্যাসের অনুপাত কত? আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত যা ব্যাসের অনুপাত তা, তাই না? কারণ দ্বিগুণ তো, দুই দুই এমনিতেই কাটাকাটি হয়ে যাবে, তোর বিষয় না। দেখি আসো, ব্যাস বা ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ সমানুপাতিক এন স্কোয়ার বাই জেড। প্রথম বলছে না, মানে এন স্কোয়ারকে আমি কনস্ট্যান্ট ধরে নিতে পারতেছি, তাহলে আর সমানুপাতিক 1/z। তাহলে এ হাইড্রোজেনের জেড হচ্ছে 1, হিলিয়ামের জেড হচ্ছে 2। তাহলে জাস্ট যেহেতু এটা 2:1 আকারে আছে, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে 1:2 হয়ে যাবে। 22 খ। তোমরা কি বুঝতে পারতেছো? একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে এরকম এরকম ব্যাসার্ধ। কেন্দ্রমুখী বল, ঝামেলা, কেন্দ্রমুখী বলের সূত্র তো তোমরা জানো, বাট দরকার নেই করো। নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার এক্স হচ্ছে, এটা তোমরা নিজেরা কইরো, পারবা, না পারার কিছু নাই। 9 আর 4 13 হয়, এখানে 12 আছে, তাহলে ওখানে একটা ভর সংখ্যা 1। 4 আর 2 6, তো 6 দিয়েই দিছে, তাহলে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 0, মানে ওটা একটা নিউট্রন। 124 গ। হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত। এই যে ওই সেম জিনিসটা আবার দিচ্ছে না, এটা প্রথম ও দ্বিতীয় উত্তেজিত বলছে, মানে এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাই তো? তাহলে 2 দ্বিগুণে শক্তির অনুপাত, শক্তির অনুপাত, শক্তি হচ্ছে কেমন কি, তাই না? মানে এটার ব্যস্তানুপাতিক। তাহলে প্রথমটা হবে, মানে যেহেতু এটা 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে এন স্কোয়ারের অনুপাতটা হচ্ছে 2 স্কোয়ার টু 3 স্কোয়ার, তাহলে ই এর অনুপাতটা হবে 3 স্কোয়ার টু 2 স্কোয়ার, মানে 9:4। এই 9:4 তো অপশনই নেই। ফোর ইস টু ওয়ান। তাহলে এটাই আসলে, এরা প্রথম ও দ্বিতীয় উত্তেজিত বলতে মানে প্রথম আর দ্বিতীয় স্তরকে বোঝাচ্ছে, ঠিক আছে। মানে বলতে আসলে 2 আর 3কে বোঝানো উচিত, বাট এখানে এরা তাই করতেছে যে প্রথম আর দ্বিতীয়কে বোঝাচ্ছে, তাহলে 4:1 নিতে হবে, ঠিক আছে না? যেহেতু বর্গের ব্যস্তানুপাতে হচ্ছে, তাহলে ওটা যদি 1:2 হয়, বর্গ করলে 1:4 হবে, ব্যস্তানুপাত করলে 4:1 হবে, ঠিকই আছে। হাইড্রোজেন পরমাণুতে প্রথম বোর কক্ষপথে, তাহলে এরকম উত্তেজিত বললে জিনিসটা উত্তেজিত ধরার দরকার নাই, নন উত্তেজিত ধরলেও হচ্ছে, ভূমিস্তরকে ধরে নেব প্রথমটা। হাইড্রোজেন পরমাণুতে প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের সাপেক্ষে, এই যে দেখো, গতিবেগটা হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁸ কত, 6, আর আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸8। তাহলে দেখো তো কত ভাগ দিতে হচ্ছে আলোকে, 10 স্কোয়ার তো আসতেছেই, মানে 100 আসতেছে, এন্ড এইটা মোটামুটি 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট কত ধরবো, 2, যাই হোক, 1.23, যাই হোক। তাহলে 120 প্লাস কিছু একটা, কাছাকাছি কোনটা আছে, এই যে 137, এটা এই ভ্যালুটা মুখস্থ রাখতে পারলে ভালো, ঠিক আছে। 137, ঠিক আছে। কারণ সবসময় যে হ্যান্ড ক্যালকুলেশন করে কাছাকাছি আসতে পারবে, এখানে দেখা যাচ্ছে 137, 6 এরকম দিয়ে রাখছে, কারণ এই ভ্যালুটা মুখস্থ রাখা টিচাররা পছন্দ করে। সো সি ডিভাইডেড বাই 137, এই জিনিসটা মনে রাখবা। কতগুলো নাম্বার মনে রাখবো আসলে এখানে। হাইড্রোজেন এরকম, হিলিয়াম গেছে কিউ, এই সমীকরণে কিউ এর মান, আচ্ছা এটা তোমরা পারবা, ওই তো এইটা মাইনাস হ্যান হ্যান, তাই না? এইটা মাইনাস এইটা গুণ 931, শেষ, সব দিয়েই দিছে, না পারলেও সমস্যা নেই, এই জিনিস আসবে না। হাইড্রোজেন পরমাণুতে ভূমিস্তরে এবং প্রথম উত্তেজিত স্তরে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের অনুপাত, ওই যে আবার প্রথম স্লাইড থেকে, ভি ইকুয়ালস টু
তোমার হচ্ছে বা ভি সমানুপাতিক জেড বাই এন, তাই তো, জেড বাই এন। তো হাইড্রোজেন বলছে তাহলে জেড তো নাই, হয়ে গেল ভি সমানুপাতিক 1/n। এখন ভি সমানুপাতিক 1/n মানে হচ্ছে ভূমিস্তর এবং প্রথম উত্তেজিত স্তর। এই যে দেখছো, দেখো এখন প্রথম উত্তেজিত স্তর মানে কি বোঝাচ্ছে এখন বলো? প্রথম উত্তেজিত স্তরকে কি আমি এখন ভূমিস্তর ধরবো? তাহলে এর আগের দুটো কোশ্চেন ভুল হয়ে গেল না, যেখানে প্রথম উত্তেজিত দ্বিতীয় উত্তেজিতকে 1 2 ধরছে। এই জন্য সমস্যা লাগে আমার। প্রথম উত্তেজিত মানে তো দ্বিতীয় স্তর রে ভাই, মানে এটা তো 2, মানে আমি তো ঠিকই করতেছিলাম এর আগেগুলো, আবার উত্তর দিয়ে রাখছে উল্টাপাল্টা। যাই হোক, ভূমি স্তরে হচ্ছে এটা 1। তাহলে গতিবেগ অনুপাতটা কত? যেহেতু ব্যস্তানুপাতিক, সো ভূমি স্তরে হবে বেশি, প্রথম স্তরে হবে কম। তাহলে যে 2:1, বর্গ টর্গ কিছু নেই, ডিরেক্ট ব্যস্তানুপাতিক। তাহলে 128 ক হবে। আর অযথা কাহিনী করে না, এক জায়গায় একই জিনিস এক একভাবে। কোনটির ভর নেই? এই যে গামা রশ্মির ভর নেই। গামা রশ্মি তো একটা আলো, আলো ফোটনের ভর নেই, ভর নাই কিন্তু ভরবেগ আছে। এটা এর আগের চ্যাপ্টারে আমি বলছি। কোন আলোক রশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগাতে সাহায্য করে? অতি বেগুনি রশ্মি, ইউভি থেকে আমরা ভিটামিন ডি উৎপন্ন করতে পারি। ঠিক আছে, এইটা না জানে অ্যাটলিস্ট মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দিতে যাও না। ইউভি রশ্মি থেকে আমরা ভিটামিন ডি তৈরি করতে পারি, ঠিক আছে, স্কিনে। নিচের কোনটি জাল টাকা? জাল টাকা হতে ইউভি রশ্মি, এটা কেমিস্ট্রি পড়া, খুবই ইম্পর্টেন্ট। 20 কিসের একক? তেজস্ক্রিয়তার একক 3.7 × 10⁻10 বেকেরেল। ভ্যালুগুলো মনে রাখতে হবে, কিছুই করার নাই। ইলেকট্রন কক্ষপথে আবর্তন করতেছে, যতক্ষণ না সে কক্ষপথ চেঞ্জ করে এখানে যায়, অথবা কক্ষপথ চেঞ্জ করে নিচে চলে আসে, ততক্ষণ তার কোনো শক্তির মানে ব্যয় হয় না বা আবার গ্রহণ হয় না। সো শক্তির কিছুই ঘটবে না যতক্ষণ সে আবর্তন করতেছে, স্রেফ আবর্তন করতেছে, শক্তির কিছুই ঘটবে না, কোনোটাই ঘটবে না। ওকে, শক্তির কোনোটাই ঘটবে না। নিউক্লিয়ার ফিশনে, এই যে নিউক্লিয়ার ফিশনে উৎপন্ন শক্তির পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এখানে তোমাদের হচ্ছে আগেকার এডিশনের এমসিকিউ মনে হয় এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে নিউ এডিশনের ইয়াগুলো শুরু হবে, যদিও নিউ এডিশন মানে বেশিরভাগ রিপিট বলতে গেলে। কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা, এটাতে কোনো সন্দেহ নেই, তাই না? এই যে এটা হচ্ছে 4, এটা 2, এই যে এখানে 2+, তো ধনাত্মক আধানযুক্ত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আমার আলফা কণা। এখন নিউক্লিয়াসের আয়তন ভর সংখ্যা কিরূপ? নিউক্লিয়াসের মানে আচ্ছা, আয়তন ভর সংখ্যা কিরূপ, এটা হচ্ছে ওই সূত্র থেকে আসবে, যে R = R0 a⁻1/3, তাই না? ওই যে ফার্মির সূত্র। এখানে R হচ্ছে আমার ব্যাসার্ধ, R সমানুপাতিক ভর সংখ্যা ⁻1/3, ঠিক আছে না? এই R আবার কি? আয়তনের 1/3 না? তাহলে আয়তন আর ভর সংখ্যা সমান না, কারণ ব্যাসার্ধ মিটার, আয়তন হচ্ছে মিটার কিউব, তাহলে ওইটা হচ্ছে এই যে মিটার কিউবের 1/3, তাহলে মিটার পাচ্ছি ব্যাসার্ধ, তাহলে এটাকে এখান থেকে ইয়ে করে সমানুপাতিক সম্পর্কে আমি দাঁড় করাতে পারতেছি। ঠিক আছে। কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক? নিউক্লিয়ন বন্ধন শক্তি আয়রনের ক্ষেত্রে সর্বাধিক, এটা বইয়ের লাইন আসলে, এখানে কি উত্তর দিচ্ছে দেখি। 138 গ, হ্যাঁ এটা বইয়ের মধ্যে আছে, কত বইটা একটু পড়লে দেখা যাচ্ছে জিনিসটা তুমি আরেকবার পড়তে পারবা, ভালো লাগবে। যদি স্ট্রেট মুখস্থ একটা জিনিস, এটা তুমি বের করো। হিন্টস দিয়ে দিছে, তো হিন্টস যেটা দিয়েই দিছে সেটা আমি আর কি বলবো। হিন্টস তার পরে যদি না বুঝো তাহলে তো এই বইয়ের সমস্যা নিলে তোমার সমস্যা। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ? ঠিক আছে, v4/v2। v হচ্ছে আমার হাইড্রোজেন যেহেতু বলেছে তাহলে z বাদ, v হচ্ছে 1/n, তাই তো, 1/n এর সমানুপাতিক, তাহলে n2/n4, তাহলে 2:4, মানে 1:2 মানে হাফ, ঠিক আছে। এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? R = R0, a হচ্ছে 1/3, R0 কত? এই যে এখানে দিয়ে 14 ফার্মি, এটা শুধু ভুল, 1.4 হবে, এটা ঠিক আছে, 1.4 হবে, মানে 1.2 এরকম আমরা ইউজ করি, 1.2 থেকে 1.5 যে কোনো একটা ভ্যালু হতে পারে, তো 1.4 ফেমটোমিটার মানে 10⁻, কত 15। এবার হচ্ছে a⁻1/3, a হচ্ছে এখানে যে 64, a ভর সংখ্যা 64, তাহলে এখন 64 কে আমি যদি 1/3 পাওয়ার দিয়ে দিই তাহলে আমার কত আসে?
8 8 4 হবে, 4 4 4 16, 4 16 64, ঠিক আছে। তাহলে যে 4 14 96, 9.6 ইন্টু 10 ইনভার্স 15 হচ্ছে আমার ব্যাসার্ধ। 9.6 4 14 এটা কি করলাম, 4 14 96 কেমন হলো, ও মাই গড, 4 14 56 16, হ্যাঁ 4 14 56, মাই গড কি করলাম, যাই হোক 4 14 56, 5.6 ইন্টু 10 ইনভার্স 15 মানে 5.6 ফেমটোমিটার, এই যে এটা, ঠিক আছে। ঠিক আছে। হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ, এটা তো আমি বলে দিচ্ছি এর আগে, যে n স্কয়ার ইন্টু r1 এই যে 0.53 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে r1, 145 এর খ হবে না, 145 এর ক দিয়ে রাখছে, সো আমার এটা হচ্ছে একটা ভুল অ্যান্সার, এটা ক দিছে বাট সঠিক হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়, নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায়, এটা রাদারফোর্ড কোড থাকে, এটা রাদারফোর্ড করছিল। ওকে, ঠিক আছে। নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের সংখ্যা সমান কইল, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু গড়ের মধ্যে সম্পর্ক আমরা জানি, অর্ধায়ু গড়ের কত গুণ সেটা তুমি করতে পারবা, তেজস্ক্রিয় বিকিরণের এক খণ্ড, পারো না, অর্ধায়ু গড়ের কত গুণ করছি তো অলরেডি, তেজস্ক্রিয় বিকিরণের এক খণ্ড রেডিয়াম, পারবা না, যেটা পারবা ওটা বা, যেটা পারবে না ওটা বা, তাই না। রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, এই যে 1600 বছর, 1600 বছর পরে সে অর্ধেক হয়, তাহলে এইটা কত অংশ অক্ষত থাকবে, মানে অবশিষ্ট অংশ, সেটাই তো আমার দরকার। তো 1/2 এটাই হচ্ছে আমার অ্যান্সারটা, এটাই চাচ্ছে, এত অংশ অবশিষ্ট থাকতে হবে, n এর ভ্যালু অর্ধায়ু দিয়ে গুণ দিলে 6400 পাবো, তাহলে n গুণ 1600 ইকুয়াল টু পাবো 6400, মানে n হচ্ছে আমার 4, তাহলে 1/2 ইকুয়ালস টু হচ্ছে 1/2 মানে 1/16, ঠিক আছে। তাহলে কত অংশ অক্ষত থাকবে, 1/16 অংশ অক্ষত থাকবে, ঠিক আছে। দুইটা আলফা কণা গেছে, তিনটা বিটা কণা গেছে, দুইটা আলফা কণা যাওয়ার ফলে ভর সংখ্যা চেঞ্জ হয়েছে 4 দুগুণে 8, তাহলে a-8, দুইটা আলফা কণা যাওয়ার ফলে প্রোটন সংখ্যা চেঞ্জ হয়েছে দুইটা, আবার তিনটা বিটা কণা যাওয়ার ফলে তিনটা প্রোটন সংখ্যা বেড়ে গেছে, তাহলে একটা প্রোটন সংখ্যা বাড়ছে, তাহলে z + 1 152 ঘ, 152 ঘ, বুঝলাম না, আমাকে একটু বুঝাও, আমাকে একটু বুঝাও, আমাকে z -2 × 2 -4 + 3 -4 মানে, ও আলফা কণা তো 2, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, সরি, ইসাক স্যারকে খুব অপমান করে ফেলছি, ভুল পাইতে পাইতে আমি আসলে মনে করছি যে ভুলই ভাই, যাই হোক এটা ঠিক আছে, আলফা তো 4 2, তাই না, তাহলে 2, দুইটা আলফা কণা মানে 4 বাড়ছে, আর মানে 4 কমছে, আর তিনটা বিটা বের হয়ে যাওয়ার ফলে 3 বেড়ে গেছে, তাহলে 4 কমছে 3 বাড়ছে, তাহলে একটা আসলে কম না, তাহলে 152 হবে, ঠিক আছে, ঠিক আছে, ইসাক স্যারকে আমরা মাফ করে দিই। বিক্রিয়ায় এক্স মৌল নিচের কোনটি, পারবা, এটা আসলে কি করে দেবো, 13 2 15, তো 15 কার আসলে, ফসফরাসের, 53 ঘ। কোন তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক সংখ্যা n0, সূত্রটা জানতে হবে, an = n0 e⁻⁻λT, কত সময় পর n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে, এটাই তো, মানে এটাই তো আসলে, এখানে একটু ঘুরায় পেঁচায় জিনিসটাকে করছে, মানে টি আসলে বের করতে চাইছে, টি বের করি, n/n0 = e⁻⁻λT, n0/n, মানে জিনিসটাকে ব্যস্ত অনুপাত করছি, তাহলে পাওয়ারটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি, e⁻⁻λT, লন নিলে লন n0/n = λT, তাহলে t = 1/λ,
লন n নট বাই n, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 1 বাই ল্যামডা লন n বাই n নট না, n নট বাই n। তাহলে এই যে মাইনাস যদি একটা নেই, -1 বাই ল্যামডা লন n বাই n নট, ঠিক আছে? কারণ আমি যদি এখানে একটা -1 পাওয়ার নেই, তাহলে পাওয়ার তো সামনে আসে, লন এর পাওয়ার সামনে আসবে এন্ড ওইটা ব্যস্তানুপাত হয়ে যাবে, ঠিক আছে? একটু জোরানো করবো, ঠিক আছে? মানে জিনিসটা কি বুঝছো? আমি যদি এখানে একটা মাইনাস নেই, তাহলে আমি এই পাওয়ার একটা মাইনাস নিতে পারবো, কারণ লনের ক্ষেত্রে পাওয়ার তো সামনে আসে, আর এই মাইনাস মানে এই জিনিসটা উল্টে যাবে, ঠিক আছে? বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর nth কক্ষে ইলেকট্রনটির মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত কত? যেটাই হোক না কেন, মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত 1:2, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। কোন রশ্মিতে চার্জ থাকে না? এই যে গামার কোনো চার্জ নাই। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? হিলিয়াম তৈরি হয়, এটা কে না জানে? হাইড্রোজেন পরমাণু আদি শক্তি স্তর Ni থেকে চূড়ান্ত শক্তি স্তর Nf এ স্থানান্তরের ফলে নিম্নলিখিত। দেখ আমি জিনিসটা বলি, E1 - 13.6, তাই তো? E2 তুমি একটা বের করতে পারবা E1 ভাগ n স্কয়ার দিয়ে, E3 তুমি একটা বের করতে পারবা E1 ভাগ n কিউব দিয়ে, তাই না? সরি, E1 ভাগ 2 কিউব দিয়ে, হ্যাঁ দেখ 3 স্কয়ার দিয়ে। হ্যাঁ, মানে এটা ধরো কত হবে? 13.6 ডিভাইডেড বাই 2 স্কয়ার, এটা হবে 13.6 3 স্কয়ার, তাই তো? এরকম করে যেতে থাকবা, দেখবা যে যত যাবে তত শক্তিটা আসলে বাড়তেছে, মাইনাস কমে যাওয়া মানে তো শক্তিটা বাড়া, শক্তি বাড়তেছে কিন্তু পার্থক্যগুলো কমে আসছে, ঠিক আছে? দুইটা পার্থক্য, এই যে এখানকার যে ডেল ই এটা অনেক বড়, এখানকার যে ডেল ই এটা ছোট, আবার ডেল ই ছোট, এরকম পার্থক্য কমতে 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 যাবে, ঠিক আছে? তো উপর থেকে যখন নিচে যাবে তখনই তো আমার শক্তি নির্গত হবে, তাই না? নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ, উপর থেকে নিচে আসলে নির্গত হবে। তো উপর থেকে নিচে কোনটাতে গেলে পার্থক্য সবচেয়ে বেশি হবে? যত কাছে যেটা সেটা, তাই তো? এই যে 2 আর 1, তাহলে 2 থেকে 1 এ আসলে সর্বাধিক শক্তি নির্গত হবে, ঠিক আছে? এটা কইরা দেখো ভ্যালুগুলা, যদি বিশ্বাস না হয় তো এই হচ্ছে এটা, যে সবচেয়ে 2 থেকে 1 এ আসলে সর্বাধিক শক্তি নির্গত হবে, 80 থেকে 2 এ গেলে কম, ঠিক আছে? 58 ঘ, ঠিক আছে? এটা একটু মজার কোশ্চেন ছিল, তো এটা মনে রাখতে পারো। 2 ঘন্টা পর তেজস্ক্রিয় পদার্থের কত অংশ, এটা বলে নাই, সো বাদ। এই জিনিস তোমরা পারো না, বাদ। ওই যে ট্রিটিয়ামের একটা মজার কোশ্চেন এখানে দিছে, এই জিনিস আগে বাদ দিয়ে যাও। কি সব? ট্রিটিয়ামের অর্ধায়ত মানে 12.5 বছর পরে সে অর্ধেক হয়, আরো 12.5 বছর পরে সে 1/4 হয়, আরো 12.5 বছর পরে সে 1/8 হয়, আরো 12.5 বছর মানে 50 বছর পরে সে 1/16 হয়। তাহলে কত অংশ অবশিষ্ট থাকে ভাই? 1/16। মুখে মুখে করে বলছি, তাই না? শর্টকাট খাটাতে চাচ্ছ, তাহলে শর্টকাট খাটাই 1/2n আমাকে বের করতে হবে। তাহলে n গুণ অর্ধায়ু 12/5 = 50, তাহলে n এর ভ্যালু কত রে ভাই? 4। এখানে আমি যদি n এর ভ্যালুটা বসাই দিই, তাহলে 2^4 = 1/16, ঠিক আছে? 161 ঘ, 161 ঘ দিয়ে রাখছে, ঠিক আছে? আমরা এই জিনিস অলরেডি অনেকবার করছি, একটা আসলে ভুল উত্তর ফাইনালি কিছুই করার নাই, এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? এই চ্যাপ্টার অনুশীলনী শেষ। এই চ্যাপ্টার মোটামুটি মেলাগুলো ভুল পেয়েছি, তাই না? মানে এতগুলো ভুল আসলে সাধারণত হয় না এখন, মানে কিছু করার তো নেই, যে মানে ভুলগুলো এত তো আসলে কিছু করার নেই। তোমরা এখন দেখো কি করবা। এই চ্যাপ্টার শেষ, এখন সেমিকন্ডাক্টরটা বাকি থাকতেছে, ওইটা করলে মোটামুটি ফিজিক্সের অনুশীলনী জানি শেষ, ঠিক আছে? করতে থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।